হিমু আয়না থেকে মুখ নামিয়ে ধীরে ধীরে পেছনে ঘুরতে লাগলো। ভয়ে ওর ভেতরে ঠক ঠক করছে। কয়েক সেকেন্ড পর ও পেছনে তাকাতেই দেখলো কঙ্কা এক মনে খাবার খাচ্ছে। ও একটা অস্থির স্বস্তির নিঃশ্বাস ফেলে কঙ্কার কাছ হতে কয়েক হাত দূরে গিয়ে বসলো। কঙ্কা খাওয়া শেষে প্লেট রাখার জন্য কিচেনে চলে গেল। যাওয়ার সময় একবার হিমুর দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে চলে গেল। রহস্যে ভরা সেই হাসি। যতই সময় হচ্ছে যাচ্ছে, হিমুর ভয় ততই বাড়ছে। আর মাথার মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কঙ্কা কোনো স্বাভাবিক মানুষ নয়। আয়নাতে ওকে একদম বয়স্ক বুড়ির মতো লাগছিল। তাহলে কঙ্কাকে কেনই বা ওর সাথে এমন লুকোচুরি খেলছে? হিমু আর এই বিষয়টা নিয়ে ভাবতে পারছে না। ওর মাথা টলমলো করছে। দুশ্চিন্তায় ওর চোখ দিয়ে সর্ষে ফুল দেখছে। কঙ্কা কিচেনে যেতে যেতে হিমুর কথা ভাবতে লাগলো। হিমু ওকে আয়নায় যখন দেখেছিল, তখন কঙ্কা সেটা বুঝতে পেরেছিল যে হিমু ওকে দেখেছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাওয়ার ওর পক্ষে রূপ বদল করা সম্ভব হয়নি। রূপ বদল করতে গিয়ে যদি হিমু আরও ভয় পেয়ে যায়, সেজন্য ও নিরুপায় হয়ে চুপচাপ বসেছিল। হিমু যে এখন ওকে নিয়ে আকাশ পাতাল সমান করে দুশ্চিন্তা করছে আর ভয় পাচ্ছে, সেটা কঙ্কা বুঝতে পারছে। কিন্তু ওর মাথায় এখন কোনো আইডিয়া আসছে না হিমুকে সান্ত্বনা দেওয়ার মতো। কঙ্কা একবার মনে মনে ভাবছে হিমুকে বলে দেবে যে সে মানুষ নয়, রক্তচোষা পিশাচিনী। আর একবার মনে মনে ভাবছে যদি সত্যি কথা বলে দিলে হিমু ওকে ছেড়ে চলে যায় তাহলে কি হবে। এসব চিন্তা করতে করতে কঙ্কা হিমুর রুমে চলে গেল। এদিকে হিমু চোখ বুজে দুশ্চিন্তার সাগরে ডুবে গিয়েছিল। কঙ্কার পায়ের শব্দ শুনে সে চোখ মেলে তাকালো। কঙ্কা হিমুর পাশে গিয়ে বসলো। হিমু আবার চোখ বন্ধ করে ভাবতে লাগলো। কঙ্কা হিমুর গলায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি কি কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত হয়ে আছো? হিমু কোনো উত্তর দিল না। কঙ্কা ওর থেকে কোনো উত্তর না পেয়ে ঘাবড়ে গেল। একটু পর শায়লা বেগম, মানে হিমুর মা, ওদের রুমে আসলো। ওনাকে দেখে কঙ্কা দাঁড়িয়ে পড়লো। হিমু বিছানা থেকে উঠে বসলো। উনি হিমুর পাশে এসে বসে কঙ্কার দিকে তাকিয়ে বললেন, হুটহাট করে এত কিছু হয়ে গেল, তুই কি খুশি হয়েছিস মা? হ্যাঁ মা, আমি অনেক খুশি হয়েছি। কঙ্কার কথা শুনে উনি আকাশ থেকে পড়লেন। যে মেয়ে কোনোদিন কোনো প্রশ্নের উত্তর দেয় না, শুধু চুপচাপ বোকার মতো তাকিয়ে থাকে, সেই মেয়ে কিনা আজ প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিয়ে দিল। উনি অবাক হয়ে হিমুর দিকে তাকিয়ে কি যেন বলতে চেয়েও বললেন না। তারপর হিমুকে কৌতূহল হয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে বাবা, তোর বাবা তোকে পরে কিছু বলে টলেছিল না? কিছুই তো বলেনি, শুধু আমাকে দেখলে একটু মুখটা প্যাঁচার মতো করে রাখছেন, এই আর কি। অন্য সময় হলো এ কথাটা বলেই হিমু উচ্চস্বরে হাসতে লাগলো, কিন্তু এখনও তার কিছুই করলো না। শায়লা বেগম দুজনের দিকে তাকিয়ে বললেন, আজ দুপুরে খেয়ে দিয়ে আমরা রওনা দিব। পরক্ষণে হিমুর দিকে তাকিয়ে বলল, তোর বাবার যে রেগে আছেন, তো কখন কি করে বসে তার নাই ঠিক। তাই মান সম্মান থাকতে আগে ভাগে চলে যেতে হবে। তুই কি বলিস? হিমু একটা শুকনো হাসি দিয়ে বলল, ঠিকই বলেছ মা, আমারও এখানে আর ভালো লাগছে না। শায়লা বেগম চলে যেতে ধরে আবার থেমে গেলেন। তারপর কঙ্কার দিকে তাকিয়ে বললেন, একটু পর ডাইনিংয়ে আসিস, তোকে দেখার জন্য অনেকেই এসে বসে আছে। কঙ্কা মাথা নিচু করে উত্তর দিল, ঠিক আছে মা। শায়লা বেগম চলে যাওয়ার পর কঙ্কা ভেতর থেকে দরজা লক করে দিল। তারপর হিমুর পাশে এসে বসে নরম কণ্ঠে বলল, তুমি চুপচাপ হয়ে কি ভাবছো আমায় বলো তো? হিমু কোনো উত্তর দিল না। ও আগের মতো আবার চোখ বন্ধ করে বিছানায় চুপচাপ শুয়ে রইল। হিমুকে অমন চুপচাপ থাকতে দেখে কঙ্কা কিছুটা রাগান্বিত হয়ে বলল, বলো না, কি ভাবছো এত? হিমু তবুও কোনো উত্তর দিল না। ও মনে মনে রাগ, জেদ আর অভিমানে নিজেকে গুমড়ে গুমড়ে মারছে। কঙ্কা সেটা আন্দাজ করতে পেরে হিমুর ঠোঁটের উপর একটা আঙুল রেখে বলল, আমি তোমায় এতটা ভালোবাসি, আর তুমি কি না তোমার সামান্য মন খারাপের কথাটাও আমাকে বলতে পারছো না? ভালোবাসা দেখছি মিথ্যা হয়ে গেল। হিমু এবার চোখ মেলে ওর ঠোঁটের উপর কঙ্কার হাত সরিয়ে দিয়ে বলল, সব কিছুই মিথ্যা হয়ে গেছে। 16 আনার মধ্যে 2 আনা সত্যি, বাকি সবই মিথ্যা।
হিমু কি মিন করে কথাটা বলল কঙ্কা সেটা খুব ভালো করেই বুঝতে পারল। কঙ্কার ভেতরও ভয় ও হতাশা গ্রাস করে ফেলল। ও হিমুকে হারানোর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। হিমু কঙ্কার মুখের দিকে তাকিয়ে বলল, তোমার মুখ এমন শুকিয়ে গেল কেন? কঙ্কা ঈষৎ মৃদু হেসে বলল, 16 আনার মধ্যে বাকি যে 2 আনা সত্যি থাকে, সেই সত্যির নামে কসম খেয়ে বলছি আমি তোমায় নিজের চেয়েও বেশি ভালোবাসি। হিমু একটা বাঁকা হাসি দিয়ে বলল, জানি। হিমু কঙ্কাকে টাচ করতে ভয় পাচ্ছে। ও এখন কঙ্কার কাছ থেকে যত দূরে সম্ভব থাকার চেষ্টা করছে। তাই সে হেসে হেসে কঙ্কাকে বলল, আমি জানি আমার পরীটা আমায় কতটা ভালোবাসে, কিন্তু আমাদের ভালোবাসা দিয়ে কি আর দিন চলবে? বাবাকেও তো মেনে নিতে হবে, তাই না? হুম। তুমি এক কাজ করো, মা তোমায় ডেকে গেল একটু আগে, তুমি ওখানে চলে যাও। আমি আর একটু বাবার সাথে কথা বলি। আচ্ছা। হিমুর আচরণে কঙ্কার মন একটু হালকা হলো। কঙ্কা চলে যাওয়ার আগে হিমুর মুখের কাছে ওর ঠোঁটটা এগিয়ে নিয়ে গেল, যাতে বরং অন্যমনস্ক হয়ে বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করল। কঙ্কা সেটা বুঝতে পেরে মনে মনে খুব আঘাত পেল। চোখে পানি চলে এসেছে ওর। সে কোনো মতে চোখের পানি লুকিয়ে বিষণ্ণ মন নিয়ে চলে যেতে ধরল। হিমু কঙ্কার মুখের দিকে তাকিয়ে সেটা বুঝতে পারলো। তাই ওর ভেতরে খারাপ লাগা কাজ করলো। হাজারও হোক, সে তো কঙ্কাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। কঙ্কা কষ্ট পায় এমন কাজ সে কখনো করতে পারবে না। আর আজ আয়নায় কি দেখলো না দেখলো, তাতেই সব ভালোবাসা নষ্ট হয়ে গেল। কঙ্কা যদি মানুষ না হয়ে অন্য কিছু হয়ে থাকে, তবে তার এত ঘাবড়ানোর কি আছে? ওর সামান্য একটু নীরবতায় সে কঙ্কার চোখে পানি চলে আসে। সেই কঙ্কা যে কঙ্কার চোখে পানি চলে আসে, সেই কঙ্কা ওর কেমনে ক্ষতি করতে পারে? কেমনে অত নিষ্ঠুর হতে পারে? কেমনে অত ভয়ঙ্কর আর অমানবিক হতে পারে? যদি তাই হতো, তাহলে এতদিনে কারো কোনো ক্ষতি করলো না কেন? হিমু এসব ভাবতে ভাবতে বিছানা থেকে উঠে বর্ষাকে যেতে নিষেধ করলো। কঙ্কা হিমুর কথা শুনতে পেয়েও চলে যেতে লাগলো। অগত্যা হিমু দ্রুত পায়ে কঙ্কার কাছে গিয়ে ওর একটা হাত ধরে ফেললো। তারপর কঙ্কাকে কোলে তুলে নিয়ে বিছানায় এনে শুইয়ে দিল। কঙ্কা এক হাত দিয়ে 2 চোখ ঢেকে রেখে কান্না করছে, আর এক হাত দিয়ে হিমুর কাঁধে ধরে রেখেছে। হিমু কঙ্কার চোখ থেকে ওর হাতটা সরিয়ে দিতে কঙ্কা ওর দিকে তাকালো। হিমু দেখলো কঙ্কার চোখের তারা আজ গভীর কালো হয়ে গেছে। সে এতটা কালো চোখের তারা এর আগে কখনো দেখেনি। তার ভেতরটা ভয়ে একবার কেঁপে উঠল, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে কঙ্কাকে স্পর্শ করলে সে অন্যরকম মুড়ে চলে যায়। কঙ্কার গায়ের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরে রেখেছে। শেষ পর্যন্ত কি হলো? রাগ কমেনি। কঙ্কা চুপ করে আছে, কিন্তু কঙ্কার দিকে তাকিয়ে বলল, তুমি কান্না করলে, কিন্তু আমার অসহ্য লাগে। তোমার কান্না আমি সহ্য করতে পারি না। হয় কান্না থামাও, নয়তো আমি তোমার আড়ালে যাই। কঙ্কা চোখ মুছতে মুছতে বলল, তাহলে তুমি বলো, তখন আমার সাথে কেন এমন করলে? হিমু কঙ্কাকে জড়িয়ে ধরে বলল, তখন তো আমি বাবাকে নিয়ে টেনশন করছিলাম, তাই চুপ করেছিলাম। মিথ্যে। হিমু আর কঙ্কাকে কোনো কথা বলার সুযোগ দিল না, কারণ কথা বাড়ালেই সে ধরা পড়ে যাবে। সে তখন ওর সাথে অমন ব্যবহার কেন করেছিল? একটু পর সে কঙ্কার শরীরে স্পর্শ করতে ফিল করলো কঙ্কার শরীরের চামড়াগুলো কেমন জানি কুঁচকানো টাইপের মনে হচ্ছে। এরকম চামড়া সচরাচর বয়স্কর মানুষের শরীরে দেখা যায়। হিমুর সাথে সাথে হাত সরিয়ে দেখতে চাইলো যে ওর অনুভূতির সাথে কোনো সামঞ্জস্য আছে কিনা। সত্যি কি চামড়াগুলো এমন কুঁচকানো কিনা? হিমু কঙ্কাকে ছেড়ে দিয়ে উঠে বসলো। তারপর কঙ্কার মনে এমন কাণ্ড দেখে কঙ্কা অবাক হয়ে বলল, দিনের বেলায় কি? হিমু কোনো কথা বলল না। সে সে এক এক করে কঙ্কা সব কাপড় খুলতে লাগলো। কঙ্কা হিমুর মনোভাব বুঝতে পেরে সাথে সাথে যুবতীর দেহ ধারণ করলো। হিমু সমস্ত কাপড় দেখলো, সব কিছু ঠিক আছে। সে যে এমন ভাবছিল তেমন কিছুই নেই। তার ভাবনা চিন্তা মিথ্যা হওয়াতে সে মনে মনে খুব খুশি হলো।
কিন্তু কঙ্কা ভেতরে ভেতরে ছটফট করতে লাগলো। সে ইদানিং বেশিক্ষণ পর্যন্ত অন্য রূপ ধারণ করে থাকতে পারছে না, কারণ ওর বয়স অনুযায়ী ওর শরীরে যতটা রক্তের প্রয়োজন ছিল তার 10 ভাগের 1 ভাগও ওর শরীরে নেই। হিমু যখন কঙ্কার সাথে গভীর মিলনে আবদ্ধ হয়ে গেছে, ঠিক তখনই দরজায় নক করার শব্দ শোনা গেল। একটু পর কঙ্কা গিয়ে দরজাটা খুলে দিল, আর হিমু বিছানায় চুপচাপ শুয়ে রইল। কঙ্কা দরজা খুলতেই দেখলো হিমুর মামাতো বোন মায়া চোখ মুখ লাল করে দাঁড়িয়ে আছে। সে কঙ্কার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, ইউ ব্লাডি বিচ! এতক্ষণ সময় লাগে দরজা খুলতে? হঠাৎ এমন রুক্ষ ব্যাপারে কঙ্কা হতভম্ব হয়ে গেল। সে কি বলবে তাই ভাবতে লাগলো। কঙ্কাকে চুপ থাকতে দেখে মায়া আরও রেগে গিয়ে বলল, আচ্ছা, তোর এত সাহস কি করে হলো আমার কথার উত্তর না দিয়ে চুপ করে থাকার? তারপর সে কঙ্কার কোনো উত্তরের অপেক্ষা না করেই রুমের ভিতরে হিড় হিড় করে ঢুকে পড়ল। হিমুর কাছে গিয়ে বলল, হিমু, এসব কি শুনছি আমি? তুমি নাকি এই হীনদরিদ্র আনকালচার মেয়েটাকে বিয়ে করেছ, যার কিনা কোনো বংশ পরিচয় নেই। হিমু প্রথমত মায়াকে দেখেই অবাক হয়ে গিয়েছিল, তার উপরে আবার তার মুখ থেকে এমন কথা শুনে সে আরও অবাক হয়ে গেল। কঙ্কা দরজায় স্থির হয়ে দাঁড়িয়ে মায়ের কথাগুলো শুনছিল। হিমু কঙ্কার দিকে এক পলক তাকিয়ে দেখল, ওর চোখে পানি টলমলো করছে। হিমু কিছুটা ইতস্তত করতে করতে বলল, মায়া কি বলছে এসব? আমি ওকে ভালোবাসি, আর ভালোবাসাতে কোনো টাকা পয়সা বংশ পরিচয় লাগে না, এমনি এমনি হয়ে যায়। হিমুর কথা পুরোপুরি শেষ না হতেই কঙ্কা রুমের বাইরে চলে গেল। হিমু মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি এই কথাগুলো কি আমায় আলাদা করে বলতে পারতে না? কঙ্কার সামনেই বলতে হলো। ও কতটা কষ্ট পেলে বুঝতে পেরেছ? সেটা আমার জানার দরকার নেই। তুমি শুধু কঙ্কার দিকটাই ভাবলে, আমার দিকটা একবারও ভাববে না। তুমি কি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি? কথাটা বলেই মায়া হিমুকে জড়িয়ে ধরার জন্য এগিয়ে গেল, কিন্তু হিমু সেটা বুঝতে পেরে নিজেকে সরিয়ে নিল। সে বিছানা থেকে উঠে বলল, মায়া, তুমি প্লিজ ছেলে মানুষই করো না। এমনটা তো না যে আমি তোমার সাথে রিলেশন করেছিলাম বা বিয়ে করতে চেয়েছিলাম। আমি জাস্ট তোমায় বোনের মতো, বোনের চোখেই দেখিয়ে এসেছি, আর ভাইয়ের জায়গা থেকেই ভালোবেসেছি। তাই এখন তুমি আমার আর কঙ্কার মধ্যে কাটা হয়ে না ঢুকলেই বেশি ভালো হয়। মায়া গর্জে উঠে বলল, কি? আমি তোমাদের মাঝে কাটা হয়ে ঢুকেছি? তুমি আমায় এত বড় এক কথা বলতে পারলে? না, আসলে আমি সেভাবে বলিনি। আমি শুধু বলতে চেয়েছি, তুমি আমার আর কঙ্কার মধ্যে কেন বাধা হয়ে আছো? হিমুকে কথা শেষ করতে না দিয়েই মায়া বলল, কি নেই আমার মাঝে? আর কি আছে ওই কঙ্কার মাঝে বলো, যে কারণে আমি তোমার ভালোবাসা পেলাম না, কিন্তু কঙ্কা পেয়ে গেল। হিমু মায়ের সাথে আর কথা বাড়াতে চাচ্ছে না, তাই সে মায়ের দিকে তাকিয়ে বলল, সেটা তুমি নিজেই খুঁজে বের করো। তুমি তো কালচারাল মেয়ে, তাই এই সামান্য উত্তরটুকু বের করা তোমার কাছে কঠিন কিছুই নয়, রাইট? মায়ের উত্তরের অপেক্ষা না করেই হিমু রুম থেকে বেরিয়ে গেল। মায়া ছোটবেলা থেকে হিমুর প্রতি প্রচণ্ড দুর্বল ছিল, এতটাই দুর্বল যে সে যে কোনো মূল্যে হিমুকে পেতে রাজি। হিমুর বাবা অনেক ভেবে চিনতে ঠিক এই সুযোগটা সদ্ব্যবহার করলেন। উনি মায়ার হাতে হিমুকে তুলে দিতে চাইলেন, এই শর্তে যদি হিমু কঙ্কাকে ডিভোর্স দেয়। মায়া সেই শর্তে রাজি হয়ে গেল আর চলে এলো হিমুদের গ্রামের বাড়িতে। ব্যাস, ড্রামা শুরু হয়ে গেল। কঙ্কা রুম থেকে বেরিয়ে শায়লা বেগমের হিমুর মার কাছে গিয়ে বসে আছে আর ভাবছে হিমু এখনো কেন তার কাছে যাচ্ছে না। হিমু দেরি হতে সে ছটফট করে মরছে, না জানি মায়ের সাথে সে এতক্ষণ ধরে কি করছে। হিমু রুম থেকে বেরোতেই দেখলো ওর বাবা একটু দূরে দাঁড়িয়ে আছে। সে এক মুহূর্তে ওর বাবার গেমটা বুঝতে পারলো, তাই ওর আগে হিস হিস করে ওর বাবার পাশ দিয়ে চলে গেল। মায়া রুম থেকে বেরিয়ে হিমুর বাবাকে দেখে বলল, সরি আঙ্কেল, আমি মনে হয় পারবো না। হিমু কঙ্কাকে অনেক বেশি ভালোবাসে। কি বলছো এসব পাগল মেয়ে? আমি জানি তুমি পারবে, সেই বিশ্বাস আমার আছে। কিন্তু কোনো কিন্তু নয়, আমি চাই এই বাড়ি থেকে তোমার সাথে হিমুকে বিয়ে দিয়ে নিয়ে যেতে। ওই অযোগ্য মেয়েটাকে আমি কখনোই আমার পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারবো না।
শায়লা বেগমকে আসতে দেখে ওরা দুজনেই টপিক চেঞ্জ করে অন্য টপিকে গেল। শায়লা বেগমের দিকে তাকিয়ে হিমুর বাবা হাসতে হাসতে বললেন, দেখো দেখি কাণ্ড, মায়া আজই চলে যেতে চাচ্ছে কেন? মায়া কাঁদো কাঁদো স্বরে বলল, এখানে থেকে আর কি করব ফুপি, যাদের দেখতে এসেছিলাম তারাই তো আমার সাথে ভালো করে কথাটা পর্যন্ত বলল না। শায়লা বেগম কিছুটা রেগে গিয়ে বললেন, কঙ্কা আর হিমু তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? না থাক ফুপি, বাদ দাও সেসব কথা। আচ্ছা আমি দেখেছি বিষয়টা, বলে উনি চলে গেলেন। কঙ্কা একা একাই রুমে বসে কান্না করছিল। হিমু রুমে যাওয়ার সাথে সাথেই সে মুখ ঘুরিয়ে নিল। হিমু ওর পাশে গিয়ে বসলো। কঙ্কা কান্না করতে করতে বলল, ওই রুম থেকে এই রুমে আসতে এতক্ষণ সময় লাগলো? আসলে আমি, থাক কিছু বলতে হবে না, তোমার জায়গায় যদি আমি ওইভাবে কোনো ছেলের সাথে এতক্ষণ ধরে একটা রুমে কথা বলতাম তাহলে তুমি কি থাকতে কি করতে? কঙ্কনা প্লিজ আমার কথাটা আগে শোনো। আমি তোমার থেকে আলাদা করে আর কি শুনবো? তাও আবার নিজের চোখ কানকে অবিশ্বাস করে। সত্য তো এটাই হিমু, আমি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য নই। আমি সব দিক থেকেই তোমার অযোগ্য। হিমু কিছু একটা বলতে চাচ্ছিল, এমন সময় শায়লা বেগম রুমে এসে ঢুকলেন। কঙ্কার দিকে তাকিয়ে বললেন, কঙ্কা তুই কি মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিস? হিমু রাগে গর্জে উঠে বলল, তোমার কি মনে হয় মা কঙ্কনা তেমনটা করতে পারে? আর কেউ না চিনুক, তুমি তো ওকে খুব ভালো করেই চেনো। হিমুকে হঠাৎই এমন রেগে যেতে দেখে উনি বললেন, কি হয়েছে হিমু, আমায় সব খুলে বলতো। হিমু তারপর একে একে সব খুলে বলল। শায়লা বেগম প্রচণ্ড রেগে গিয়ে বললেন, আর এখানে এক মুহূর্ত থাকা যাবে না, তোরা রেডি হ, আমরা আজই রওনা দেব। এখনো অনেক বড় ঝামেলা তৈরি হতে যাচ্ছে। শায়লা বেগমের কথা শুনে কঙ্কা স্বস্তি ফিরে পেল। সে চোখ মুছতে মুছতে বলল, মা আমার এখানে একদম দম বন্ধ হয়ে আসছে, কেউ যদি যেতে নাও চায় তবু আমি একাই তোমার সাথে যাব। কঙ্কাশ কথা শেষ হতে না হতেই হিমুর বাবা রুমে ঢুকলেন। উনি বাহির থেকে সব কথা শুনছিলেন। তাই রুমে ঢুকে শায়লা বেগমকে বললেন, সামনে ঈদ, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ঈদটা করে এখান থেকে চলে যাব। কথাটা বলেই উনি চলে গেলেন। সেটা শুনে হিমু, কঙ্কা, শায়লা বেগম সবাই রেগে আগুন হয়ে গেল। মায়া হিমুর ছোট চাচা চাচির সাথে গল্প করছে। ওনারাও কঙ্কনাকে পছন্দ করেন না, ওনাদের মায়াকে অনেক পছন্দ। এতে মায়ার শক্তি আরো বেড়ে গেল। বিকেলে কঙ্কা পুকুর পাড়ে বসে এক ধ্যানে পানির দিকে তাকিয়ে আছে আর ভাবছে কি করা যায়। সে কি হিমুকে ছেড়ে চলে যাবে নাকি হিমুর কাছেই থাকবে? অথচ শুধু হিমুকে ভালোবেসে পাওয়ার জন্য এতদিনে নিজেকে তিলে তিলে শেষ করে দিয়েছে। অনেক কষ্ট সহ্য করেও হিমুর কাছাকাছি থেকেছে। হিমু বাজারে গিয়েছিল কেনাকাটা করার জন্য। রুমে এসে কঙ্কাকে দেখতে না পেয়েই সে খুঁজে বেড়াতে লাগলো। একটু পর সে খেয়াল করলো কঙ্কা পুকুর পাড়ে বসে আছে। তাই সে ওই দিকে যেতে লাগলো। হিমু কঙ্কার সামনে গিয়ে দাঁড়াতেই কঙ্কা চমকে উঠল। তারপর মাথা নিচু করে আবার পানির দিকে তাকিয়ে রইল। হিমু ওর পাশে বসে বলল, এখানে একা একা কি করছো? রুমে চলো, তুমি রুমে যাও, আমার এখানে একা থাকতে ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও থাকি। কঙ্কা রেগে গিয়ে বলল, তোমার এখানে থাকতে হবে না, তোমার জন্য অন্য কেউ রুমেই ঠিকই অপেক্ষা করছে, যাও তুমি। হিমু বুঝতে পারলো কঙ্কা মায়ের কথা বিষয়টা নিয়ে অনেক রেগে আছে। তাই সে কোনো কথা না বলে চুপচাপ বসে থাকলো। এরপর হঠাৎ সে খেয়াল করলো পানিতে কঙ্কার সে ছবি ভেসে ভেসে উঠেছে। সেটাতে কঙ্কাকে একদম বুড়ির মতো লাগছে আর আগের থেকেও বেশি বিদঘুটে দেখাচ্ছে। সে তোতলাতে তোতলাতে কঙ্কাকে বলল, পানিতে তোমায় অমন অদ্ভুত দেখাচ্ছে কেন? কঙ্কা বুঝতে পেরে সাথে সাথে আসল দেহ ধারণ করে বলল, কোথায়? আমি তো অদ্ভুত কিছুই দেখতে পাচ্ছি না। হিমু পানির দিকে তাকিয়ে দেখলো সত্যি এখন আর ওইরকম অদ্ভুত দেখাচ্ছে না। হিমু কিছু না বলে ভয়ে ভয়ে ওখান থেকে উঠে রুমে চলে গেল। সে কঙ্কাকে ভয় পেতে লাগলো। মায়া বেলকনিতে দাঁড়িয়ে হিমু আর কঙ্কাকে এতক্ষণ ফলো করছিল। হিমুর রুমে যেতে দেখেই সেও হিমুর রুমে ঢুকে পড়লো। আর এদিকে কঙ্কাও শরীরের বিষয়টা নিয়ে ভাবতে লাগলো। ও চেয়েছিল ওর শরীরে শুধু হিমুর রক্ত থাকবে, হিমুর রক্ত পান করে সে ওর আত্মাকে নতুন জীবন দিবে। কিন্তু সেটা সে করতে পারছে না, যার জন্য ওর আত্মাটাও ধীরে ধীরে মৃতের মধ্যে নিঃশেষ হয়ে যাচ্ছে। আর সে সব ধরনের ক্ষমতাও হারিয়ে ফেলছে।
কঙ্কা ভাবতে লাগলো কি করা যায়। এভাবে হিমুর জন্য নিজেকে শেষ করে দিবে নাকি ওর জগতে ফিরে যাবে। একটু পর চিন্তা ভাবনা শেষ করে ও রুমের দিকে যেতে লাগলো। ঠিক দরজার কাছে সে হিমু ওর মায়ের কথা শুনতে পেল। এতে সে আরো আগুন হয়ে গেল। কঙ্কা রুমে ঢুকেই দেখতে পেল হিমু ও মায়া কি জানি একটা বিষয় নিয়ে আলোচনা করছে। কঙ্কাকে আসতে দেখে মায়া চুপ করে রইল, আর হিমু কঙ্কার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। কঙ্কা হিমুর দিকে তাকিয়ে বলল, রুমে এসে মনে হয় তোমাদের খুব ডিস্টার্ব করলাম। ওকে, নো প্রবলেম, আমি এখন চলে যাচ্ছি। কথাটা বলেই সাথে সাথে কঙ্কা রুম থেকে বেরিয়ে গেল। ওদের কিছু বলার সুযোগই দিল না। হিমু তাড়াহুড়া করে কঙ্কার পিছু পিছু যেতে লাগলো, কিন্তু কঙ্কা শায়লা বেগমের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। হিমু কঙ্কাকে আর বিরক্ত না করে সোজা ওর রুমে চলে আসলো। মায়া তখনও হিমুর রুমেই বসেছিল। সেই হিমুকে বিষণ্ণ রুমে ঢুকতে দেখে বলল, সরি হিমু, আমার জন্য তোমার এত প্রবলেম সহ্য করতে হচ্ছে। আমি কাল পরশুর মধ্যেই চলে যাব। হিমু কিছু না বলে সোফায় বসে পড়ল। সে মনে মনে কঙ্কার অস্বাভাবিক আচরণ নিয়ে ভাবছে। কেমন সামান্য বিষয় নিয়েও সে খুব বেশি রিয়াক্ট করছে, সেটা হিমুকে খুব ভাবালো। হিমু মায়ের সাথে এতক্ষণ ধরে ওর বাবার গেমটা নিয়ে আলোচনা করছিল। কঙ্কার প্রতি হিমুর অমন নিঃস্বার্থ ভালোবাসা দেখে মায়া অনুতপ্ত হয়ে হিমুকে ওর বাবার সব প্ল্যানের কথা বলেছে। হিমু সেইটার ডিটেলস জানার জন্যই এতক্ষণ মায়ার সাথে কথা বলছে। মায়া হিমুকে সত্যি সত্যি অনেক ভালোবাসে, কিন্তু যখন সে এসে কঙ্কার প্রতি ওর অসীম ভালোবাসা দেখতে পেল, তখন সে নিজেই অনেক কষ্ট পেতে লাগলো। সে যতবারই হিমুর মুখের কঙ্কার কথা শুনতে পেত, সে ততবারই মনে কষ্ট পেতে লাগলো। অবশেষে সে সিদ্ধান্ত নিল যে সে আর ওদের মাঝে কাটা হয়ে থেকে শুধু শুধু অশান্তি বাড়াবে না। তাই সে হিমুকে ওর বাবার সব প্ল্যান বলে দিল। হিমুকে চুপ থাকতে দেখে মায়া উঠে যেতে যেতে বলল, আর কোনো চিন্তা করো না হিমু, আমি তোমাদের পথে কখনো কাটা হতে আসবো না। শুধু তোমরা সুখে থাকো, তাহলেই হবে। বলেই মায়া চলে গেল। হিমু কোনো কথা বলল না, শুধু ওর যাওয়ার দিকে এক পলক দেখেই চোখ নামিয়ে নিল। সে বুঝতে পারল মায়া কান্না চাপিয়ে রেখে কথাগুলো খুব কষ্ট করে বলল। এরপর সে কঙ্কার কাছে গেল। একবার দরজা নক করতে কঙ্কা দরজা খুলে দিল। কঙ্কার চোখে পানি দেখে হিমু বলল, তুমি যেটা সন্দেহ করে এত কান্নাকাটি করছো, যদি বলি সেটা একদমই মিথ্যা, তাহলে কি সব মেনে নিবে? কঙ্কা কোনো কথা বলল না। হিমু কঙ্কাকে মায়ার সাথে কথা বলিয়ে দিল। সবকিছু শুনে কঙ্কা হিমুর বাবার উপর অনেকটা রেগে গেল, তবে সে অনেকটা হালকাও হয়ে গেল। সে মায়ার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করলো। পরদিন বিকেলে মায়া হিমুর বাবাকে সব কিছু বলে বাসায় রওনা দিল। সে ওনাকে জানালো আহ, তার পক্ষে হিমুর সাথে কঙ্কার বিচ্ছেদ ঘটানো সম্ভব নয়। হিমুর বাবা খুব নিরাশ হয়ে গেলেন, কেননা তিনি তার শেষ আশাটিও হারিয়ে ফেললেন। তিনি কঙ্কাকে পুত্রবধূ হিসেবে কখনোই মেনে নিতে পারবে না, কারণ তিনি কঙ্কাকে প্রচণ্ড হিংসা করতেন। হিমুর মায়ের নামে যত সম্পত্তি ছিল, হিমুর মা সব কঙ্কার নামে দিয়েছেন। একজন আশ্রিতার প্রতি হিমুর মায়ের এমন ভালোবাসাকে তিনি আদিক্ষেতা মনে করতেন। অবশ্য হিমুর বাবার আচরণে সেই বিষয়টা সবাই বুঝতে পারত। কয়েকদিন পর হিমুরাও তাদের শহরের বাসায় চলে গেল। এখনও হিমুর বাবা কঙ্কাকে মেনে নেননি, কিন্তু তাতে কঙ্কা বা হিমুর কিচ্ছু যায় আসে না। কয়েক মাস পর কঙ্কা হিমুকে অনেক বুঝিয়ে রাজি করায় যে তার মা তার নামে যে সম্পত্তি লিখে দিয়েছিল সেগুলো তার বাবার নামে লিখে দেবে। সে সম্পত্তি নিয়ে কি করবে? তার কাছে হিমুই অনেক বড় সম্পত্তি, অনেক বড় একটা প্রাপ্তি। কঙ্কার কথা শুনে হিমু হেসে বলল, যদি কখনো আমি তোমায় ছেড়ে চলে যাই তাহলে? কঙ্কা গম্ভীর কণ্ঠে বলল, আমি জানি তুমি আমায় কখনো ছেড়ে চলে যাবে না। আমার প্রতি তোমার এত বিশ্বাস, শুধু বিশ্বাসই নয়, হিমু অন্ধবিশ্বাস বলতে পারো। যে এরকম অনাথ মেয়েকে সব কিছু জেনে শুনেও ভালোবাসতে জানে, তার প্রতি শুধু বিশ্বাস রাখাটা অনেক কম হয়ে যায়। কঙ্কার কথা শুনে হিমুর চোখের কোণায় পানি জমতে লাগলো। সে জীবনে প্রথমবার কারো ভালোবাসায় অভিভূত হয়ে কাঁদতে লাগলো।
কঙ্কা হিমুকে কাঁদতে বারণ করলো না, বরং ওকে জড়িয়ে ধরে বলল, আজ তুমি কান্না আটকিয়ে রেখো না হিমু। আজ তোমার চোখ ভর্তি আমি সুখের জল দেখতে চাই, আজই। হিমু কঙ্কাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে পাগলের মতো এভাবে কিছুদিন কেটে গেল। অন্তঃপর এক বর্ষা ঘন সন্ধ্যায় কঙ্কা ছোট বাচ্চার এক কাপড়ে ফুল তুলছিল। এমন সময় হিমু আধ ভেজা হয়ে বাহির থেকে আসলো। কঙ্কা হিমুকে দেখে তাড়াহুড়ো করে বালিশের পাশে কাপড়টা লুকিয়ে রাখলো। কিন্তু হিমু সেটা ঠিকই আর চোখে দেখতে পেল। কিন্তু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে বিছানায় গায়ে এলিয়ে দিতেই তখনকার ওই ঘটনা মনে পড়ে গেল। সে বালিশের নিচ থেকে খুব কৌতূহলের সাথে বস্তুটি বের করে দেখলো সেটা ছোট মেয়ের জামা বা ফ্রক। সে অবাক হয়ে দেখতে লাগলো। কঙ্কা কিচেনে প্লেট ধুয়ে রাখছিল। এমন সময় ওর মনে পড়ে গেল হিমু তো বিছানায় গিয়ে শুয়ে পড়েছে। তখনই সে প্রায় দৌড়ে রুমে চলে গেল। তারপর যে সে ভয় করছিল সেটাই দেখতে পেল। হিমু ফ্রকটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখছে। কঙ্কাকে দরজার কাছে দেখতে পেয়ে সে হাসতে হাসতে বলল, এটা তুমি পরবে নাকি? কিন্তু এটা তো অনেক ছোট। কঙ্কা দৌড়ে গিয়ে হিমুর হাত থেকে ফ্রকটা কেড়ে নিল। তারপর সে রেগে গিয়ে বলল, মানুষের লুকিয়ে রাখা জিনিস দেখতে খুব ভালো লাগে, তাই না? হিমু সে কথার উত্তর না দিয়ে বলল, তুমি এটা দিয়ে কি করবা শুনি? আমার তো খুব হাসি পাচ্ছে। কঙ্কা হিমুর কানে কানে বলল, তুমি বাবা হতে চলেছ। হিমুর কথাটা শুনে কিছুক্ষণ হাঁ করে কঙ্কার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর খুশিতে আত্মহারা হয়ে কঙ্কাকে কোলে তুলে নিয়ে বলল, সত্যি বলছো তো? আমি বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ সত্যি। হিমু কঙ্কাকে কোল থেকে নামিয়ে দিয়ে বলল, কিন্তু ওইটা তো একটা মেয়ের জামা, তুমি কি করে জানলে মেয়ে হবে? কঙ্কা চোখ টিপে বলল, সিক্রেট। কঙ্কার কথা শুনে হিমুর মধ্যে সন্দেহ কাজ করতে লাগলো। আর সেদিনের রাতে ওর কাছে কঙ্কার সব রহস্য উন্মোচন হয়ে গেল। রাতে রোজকার মতো সে কঙ্কাকে জড়িয়ে ধরে আদরের স্পর্শ ভরিয়ে দিতে লাগলো। কঙ্কা ওকে কিন্তু হিমুর মাথার ভেতরে কঙ্কাকে ন্যায় অদ্ভুত রহস্যগুলো ঘুরপাক খেতে লাগলো। তাই সে অন্য দিনের মতো কঙ্কার সাথে মিলিত হওয়ার পূর্বে নেশার ঘরের মধ্যে হারিয়ে গেল। কিন্তু কঙ্কা রোজকার মতো ভেবে নিল হিমু বোধহয় নেশায় ডুবে গেছে। তাই সে ধীরে ধীরে হিমুর ঘাড়ের কাছে মুখটা নিয়ে মুহূর্তের মধ্যে দুটো ধারালো দাঁত বসে দিল। তারপর ঢক ঢক করে রক্ত পান করতে লাগলো। হিমু আজ সব স্পষ্ট বুঝতে পারলো। সে প্রচণ্ড যন্ত্রণা পেয়েও চুপ করে রইল। কঙ্কাকে কিছুই বুঝতে দিল না। কারণ সে কঙ্কাকে অনেক বেশি বেসে ফেলেছে। সেই ভালোবাসাকে কোনো কারণে সে হারাতে রাজি নয়। সকালে হিমু ঘুম থেকে উঠে দেখলো কঙ্কার মুখ চোখ সৌন্দর্যে ভরে গেছে। দিনে দিনে ও আরো সজীব আর প্রাণবন্ত হয়ে উঠেছে। হিমু একটু সুযোগ পেলে কঙ্কাকে আয়নায় দেখতো। পুকুর পাড়ে নিয়ে গিয়ে গল্পের ছলে ওর প্রতিচ্ছবি দেখতো। কিন্তু কখনোই আগের বারগুলোর মতো ওকে বিদঘুটে আর অদ্ভুত দেখতে পেত না। কঙ্কা প্রেগনেন্ট হওয়াতে সবাই খুব খুশি হয়েছে। প্রেগনেন্সির সময় 9 মাসের মাথায় হিমু ওর মায়ের জোরাজুরিতে কঙ্কাকে চেক আপ করতে নিয়ে যায়। চেক আপ শেষে ডাক্তার জানিয়ে দেয় কঙ্কা কন্যা সন্তানের মা হতে চলেছে। ডাক্তারের কথা শুনে কঙ্কা কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে হিমুর দিকে তাকালো। ও দেখতে চাইলো হিমু ওর ভবিষ্যৎবাণীর জন্য ওকে কোনো রকম সন্দেহ করছে কিনা। কিন্তু হিমুর মুখের দিকে তাকিয়ে ও অবাক হয়ে গেল। হিমু বিষয়টা একদম সহজভাবে মেনে নিয়েছে। হসপিটাল থেকে বাড়ি ফেরার পথে ওদের শিলার সাথে দেখা হয়ে গেল। শিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হিমু ওকে দেখেও না দেখার ভান করে চলে যেতে লাগলো। কিন্তু কঙ্কা ওকে কার থামাতে বলল। হিমু বিরক্ত হয়ে বলল, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? এখন ওর সাথে কথা বলে কি নতুন করে ঝামেলায় জড়াতে চাও? হোক ঝামেলা, আমি তবুও কথা বলবো। কঙ্কা ঠিক মতো হাঁটাচলা করতে পারে না এখন। তাই হিমু কার থামিয়ে কঙ্কাকে ধরে নামালো। কঙ্কা আর হিমুকে দেখে শিলা দাঁড়িয়ে পড়ল। শিলার সাথে তার এক বান্ধবীও ছিল। কঙ্কা সোজা শিলার কাছে গিয়ে ওর দুটো হাত ধরে ফেলল। শিলা অবাক হয়ে তাকিয়ে বলল, কঙ্কা তুমি প্রেগনেন্ট? হ্যাঁ আপু। কতদিনের? এই তো 9 মাস চলছে। কথাটা বলতে গিয়ে কঙ্কার গলা আটকে গেল। ওর চোখে পানি টলমল করতে লাগলো। ও শিলাকে জড়িয়ে ধরে বলল, আপু আমায় কি ক্ষমা করে দেওয়া যায় না? আমার জন্যই তোমার অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। কঙ্কার কথাবার্তায় ও আচরণে শিলার সব রাগ পড়ে গেছে। সে কঙ্কার চোখের পানি মুছে দিতে দিতে বলল, ধুর পাগলি, আমি ওই সব কি মনে রেখেছি নাকি? তবুও
কঙ্কা কান্না করতে লাগলো। রাস্তা দিয়ে লোকজন যেতে যেতে কঙ্কাকে দেখে বলল, দেখতে লাগলো। হিমু অস্বস্তি বোধ করে বলল, শিলা, তুমি একদিন আন্টিকে নিয়ে আমাদের বাসায় এসো। এখানে রাস্তায় আর কথা না বাড়ানোই মনে হয় ভালো হবে। বলে হিমু কঙ্কাকে নিয়ে চলে গেল। শিলা শুধু তাকিয়ে রইল। সে মন থেকে কঙ্কাকে ক্ষমা করে দিল। কিছুক্ষণ পরের ঘটনা। মাঝরাতে হঠাৎ কঙ্কার পেটে প্রচণ্ড ব্যথা ওঠে। সে ব্যথা সহ্য করতে না পেরে কান্না করতে লাগে। হিমু সাথে সাথে ঘুম থেকে উঠে কঙ্কাকে কাঁদতে দেখে বলল, শরীর খারাপ লাগছে? হিমু, আমি তোমায় কিছু গোপন কথা আজ বলতে চাই। আমার কেন জানি মনে হচ্ছে আজ না বললে আর কখনো বলার সুযোগ পাবো না। হিমু বুঝতে পারলো কঙ্কা ওকে কি বলতে চায়, তাই সে বাধা দিয়ে বলল, ওরকম অলক্ষণে কথা মুখে আনিও না তো, পরে অনেক সময় পাবে বলার। কিন্তু কঙ্কা হিমুর কথা শুনলো না। সে হিমুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি রক্তচোষা পিশাচিনী। আমার বাবা মার কালো জাদুর অপব্যবহারের ফলে আমি অমানবী ও অর্ধ-পিশাচিনী হয়ে জন্মেছি। কিন্তু আমি কখনো কারো ক্ষতি করিনি। তোমার ছাড়া আর কারো রক্ত পান করিনি। আমি তোমাদের ভালোবাসায় নিজের রক্তের নেশাকে দমন করে রেখেছি এতদিন। হিমুর কঙ্কার মুখে হাত দিয়ে চেপে ধরে বলল, চুপ, একদম চুপ, আর একটা কথাও নয়। আমি সব জানি। আমায় নতুন করে কিছু বলতে হবে না। কঙ্কা আশ্চর্য হয়ে গেল। সে কান্না থামিয়ে বলল, তবু তুমি আমায় ভালোবাসো? আমি তো ভেবেছিলাম সত্যিটা জানার পর তুমি আমায় ত্যাগ করবে। হিমু কঙ্কার কপালে একটা কিস করে বলল, তোমায় ত্যাগ করার আগে যেন আমার মৃত্যু হয় কঙ্কা। তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি। কঙ্কা ব্যথায় কাতরাতে লাগলো। হিমু আর দেরি না করে ওর মাকে ডেকে আনলো। ওর মা কঙ্কার অবস্থা দেখে হসপিটালে নেওয়ার সিদ্ধান্ত নিল। কঙ্কা ব্যথায় তাড়নায় একটু পরপরই সেন্সলেস হয়ে যেতে লাগলো। আর বারবার সে মায়াকে দেখতে চাইলো। তাই হিমু মায়াকে খবর দিল। সূর্য ওঠার কিছুক্ষণ পরেই কঙ্কা সন্তান প্রসব করলো। ডাক্তার হিমু আর ওর মাকে গিয়ে বলল, আপনাদের মেয়ে সন্তান হয়েছে। বেটা পুরোপুরি সুস্থ আছে, কিন্তু মার অবস্থা অনেক বেশি ডেঞ্জারাস। হিমু আর ওর মা দ্রুত কঙ্কার কাছে গেল। কঙ্কা প্রায় হাফ সেন্সলেস হয়ে শুয়ে আছে। হিমুর মা বেবিটাকে কোলে তুলে নিল। বেবিটা দেখতে একদম কঙ্কার মতোই হয়েছে। হিমু একবার বেবিটার দিকে তাকিয়ে সে কঙ্কার পাশে গিয়ে বসলো। কঙ্কার একটা হাত স্পর্শ করতে কঙ্কা ধীরে ধীরে চোখ মেলল। কঙ্কার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছে। ওর চেহারা একদম মৃত মানুষের মতো দেখাচ্ছে। হিমু সেটা সহ্য করতে না পেরে ওর মায়ের সামনে কঙ্কার হাত ধরে কান্না করতে লাগলো। কঙ্কা কথা বলার মতো অবস্থাতেই নেই, তবু সে ফিস ফিস করে বলল, আমি তোমার কান্না সহ্য করতে পারছি না হিমু, প্লিজ কান্না থামাও। হিমু যেন কোনোভাবে কান্না থামাতে পারছে না। সে কাঁদতে কাঁদতে কঙ্কার মুখের দিকে ঝুঁকে পড়ে বলল, আজ কেন জানি মনে হচ্ছে তুমি আমায় একলা করে ফেলে রেখে যাবে। কেন এমন মনে হচ্ছে বলতে পারো? কঙ্কা চোখ বন্ধ করে বলল, জানি না, হয়তো আমি তোমার রক্তের সাথে মিশে গেছি, তাই এমন মনে হচ্ছে। কি হিমু কিছু একটা বলতে যাবে, তখনই মায়ার কণ্ঠ শুনে থেমে গেল। মায়া কঙ্কার পাশে বসে অবাক হয়ে গেল। কঙ্কাকে দেখতে একদম অদ্ভুত লাগছে। সেই পূর্ণিমার চাঁদের মতো সৌন্দর্য হারিয়ে গেছে। কঙ্কা মায়ার একটা হাত ধরে বলল, আমি এতক্ষণ তোমার অপেক্ষায় সময় গুনছিলাম। মায়া কোনো কথা বলতে পারলো না। ওর চোখে পানি ছলছল করে উঠল। ওর গলা আটকে গেল। কঙ্কা চোখ বন্ধ করে রেখে বলল, আপু, তুমি আমার একটা শেষ আবদার রাখবে? বড় বোন হিসেবে। মায়া কঙ্কার কথা শুনে কান্না করে ফেলল। সে কাঁদতে কাঁদতে বলল, তুমি এমন কোনো আবদার করো না যেটা রাখার কোনো যোগ্যতা আমার নেই। কঙ্কা কিছুক্ষণ চুপচাপ করে ফিস ফিস করে বলল, তুমি আমার মেয়েটার মা হতে পারবে? কঙ্কার কথাগুলো শুনে হিমু কঙ্কার মুখে হাত দিয়ে বলল, কেন এসব কথা বলে আমায় কষ্ট দিচ্ছ? আমার নিঃশ্বাস যতক্ষণ থাকবে ততক্ষণ তোমার নিঃশ্বাসও থাকবে। তোমার কিচ্ছু হবে না কঙ্কনা। কঙ্কা হিমুর কঙ্কা হিমুর কথার কোনো উত্তর দিল না। ধীরে ধীরে ওর হাত পা নিস্তেজ হয়ে যেতে লাগলো। হিমু দ্রুত ডাক্তারকে ডেকে আনলো। ডাক্তার এসে চেক আপ করে বললেন, সরি হিমু সাহেব, তিনি আর বেঁচে নেই। হিমু ডাক্তারের কথা বিশ্বাস করতে পারলো না। সে কঙ্কাকে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে ডাকতে লাগলো, কিন্তু কঙ্কার শরীর নিশ্চিত হয়ে ঢলে পড়তে লাগলো। কিছুক্ষণ পরে
দীর্ঘক্ষণ ধরে সে পাগলের মতো অস্থির হয়ে কঙ্কাকে ডাকতে লাগলো। শেষে শায়লা বেগম ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে কিছুটা শান্ত করতে পারলো। দিকে হিমু ওর মেয়েকে কোলে তুলে নিল। ও দেখলো মেয়েটা একদম কঙ্কার মতোই হয়েছে। মেয়েকে দেখে ওর মনটা ভরে গেল। ওর অজান্তে চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। আর সাথে সাথে ও শুনতে পেল কঙ্কা ওর কানে ফিসফিস করে বলছে, তোমার কান্নাকাটি একদম সহ্য করতে পারছি না হিমু, প্লিজ কান্না থামাও। হিমু অবাক হয়ে চারপাশে তাকিয়ে দেখলো, তারপর নিমেষেই ওর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। কঙ্কাকে শেষবার দেখার সময় হিমু ওর ঠোঁটে একটা গভীর চুমু ওকে দিল।